একটি অতি গুরুত্বপূর্ণ আইন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002। এই আইনটা সম্পর্কে প্রথমে একটা তথ্য দিই। এটা হচ্ছে যে এই আইনটা আগে অস্থায়ী ছিল। দেখা গেছে যে আপনার বছর বছর এটাকে আপনার মেয়াদ বাড়ানো লাগতো। 2024 সালে এক গেজেটের মাধ্যমে এই আইনটাকে স্থায়ী করা হয়েছে, অর্থাৎ অন্যান্য আইন যেরকম আপনার ফিক্সড, এই আইনটাকেও আপনার ফিক্সড করা হয়েছে। এবার চলে এসে আমাদের পূর্বের ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? পূর্বের ক্লাসে আমরা অস্ত্র আইনের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অংশ বলতে এখানে আমরা অস্ত্র আইনটাকে দুইটা ভাগে ভাগ করে পড়ছি। প্রথম ক্লাসে পড়ছি 1 থেকে 17 এবং দ্বিতীয় ক্লাসে পড়ছি 17A থেকে আপনার 33 ধারা পর্যন্ত। তো অস্ত্র আইনটা সম্পর্কে আপনারা অবশ্যই ভালোভাবে কিন্তু ভাই রিভিশনও রাখবেন। আমি আবারও বলতেছি, আমাদের যে ব্রেনের গঠন প্রণালী, এই গঠন প্রণালী অনুযায়ী আপনি যদি কোনো বিষয়কে আপনার খুব দ্রুত সময়ের ভিতরে আবার আপনি রিভিশন না দেন, অন্তত পক্ষে একটু হলেও আবার না পড়েন, তাহলে আপনি যতই মেধাবী হন না কেন, যতই আপনি ভালো আইন বোঝেন না কেন, আপনি কিন্তু বেশি দিন মনে রাখতে পারবেন না। অস্ত্র আইন সম্পর্কে অনেকের ভীতি কাজ করতো, আমি আশা করি ওই দুইটা ক্লাসের মাধ্যমে আপনাদের ভীতি দূর হয়েছে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আপনারা পড়বেন আমি আপনাদেরকে নোট করে দিয়েছি যে এই ধারাগুলো গুরুত্বপূর্ণ, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলো ক্লাসে বলছি। আর কেন সবগুলো বিষয় টাচ করবেন, কারণ এমসিকিউতে আমাদের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এমসিকিউর কিন্তু কোনো গ্যারান্টি নাই যে কোন জায়গা থেকে আসবে না আসবে। রচনামূলক জিনিসটা আমরা দেখলেই বুঝতে পারি। অস্ত্র আইনে যেরকম ধরেন 19 এবং 19A, এই যে দুটা ধারা, এই দুটা ধারা থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে এখান থেকে শাস্তির কোনো ধারা হইলে এদিক থেকে আসতে পারে। তারপরে 20A, তারপর আপনার তল্লাশির ক্ষেত্রে 25, তারপর আমাদের যে তদন্ত এবং হচ্ছে যে আপনার এক্সপার্টদের অপিনিয়ন 30A 30B, এই সেকশনগুলো আমাদের অধিক গুরুত্বপূর্ণ। আর শুরুর দিকে আমাদের 12 গুরুত্বপূর্ণ, 13 আমাদের গুরুত্বপূর্ণ। এরকম বিষয়গুলো ক্লাসে বলছি, আশা করি সেটা দেখে নেবেন। যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা নিয়ে, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন। ইতোমধ্যে আমি আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলছি যে এই আইনটা আগে অস্থায়ী ছিল, এই আইনটাকে এখন কি করা হয়েছে, স্থায়ী করা হয়েছে। মানে আগে দেখা গেছে একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকতো যে 19 বছরের জন্য, 18 বছরের জন্য, 14 বছরের জন্য এই আইনটা কার্যকর থাকবে। দেখা গেছে যে ওই 2002 এর সাথে যদি আমি 22 বছর যোগ করি তাহলে কত হয়, 2024। তাহলে 2024-এ আইনটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। কিন্তু 24 সালে এক গ্যাজেটের মাধ্যমে এই আইনটাকে ফিক্সড করে দিছে, মানে স্থায়ী করে দিছে। তার মানে আমরা অন্যান্য আইন যেরকম স্থায়ী, যেরকম অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আপনি যারা জানতেন তো জানতেনই, যারা জানতেন না তারা জেনে রাখেন। যদি কারো বইতে দেখবেন, বই তো আমরা কয়টা কিনবো আসলে বলেন? একটা আইন বই কেনার পরে পিছন দিয়ে আরেকটা কারেকশন করে। আবার কি একটা আইনের জন্য আবার বই কিনা দরকার? বই কেনা প্রয়োজন আছে? দরকার নাই। দেখেন কারো কাছে যদি ওল্ড ভার্সনের বই থাকে, সে ওইখানে দেখেন শুরুতেই এই আইনের ক্ষেত্রে লেখা আছে যে আগামী এত বছরের জন্য প্রযোজ্য হবে। এই অংশটা টোটালটা আপনি কাইটা দেন আপনার বই থেকে, এই অংশটা টোটালটা কাইটা দেন। এই আইনটা স্থায়ী করা হয়েছে অন্যান্য আইনের মতো। এটা আপনি জাস্ট জানা রাখেন। এটা লাগবে কোথায় আপনার? এমসিকিউর জন্য। রচনামূলকের জন্য কোনো প্রয়োজন নাই, অতএব ঘাবড়ায়েন না। অতএব আপনি ঘাবড়ায়েন না। আপনার 35 36 পাইতে হবে নাকি, না 50 পাইতে হবে? 50 পাইলেন কিন্তু লিখিত পরীক্ষায় ফেল করলেন, লাভ আছে? কিন্তু 31 পাইলেন, লিখিত পরীক্ষায় ভালো করলেন, তাহলে কিন্তু লাভ আছে, তাই না? এটা তো আপনার বিজনেস পলিসি। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাই, এই আইনটা কিন্তু খুব বড় না, ছোট একটা আইন। আর এই আইনের একটা জিনিস যদি বুঝেন, আপনি পুরো আইন পড়া শেষ। শুধুমাত্র সংজ্ঞাটা বুঝবেন। কি বুঝবেন? সংজ্ঞা। যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, আপনি কিভাবে বুঝবেন যে এটা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ? সমসাময়িক হিসেবে আপনি পেনাল কোড পাবেন, সমসাময়িক হিসেবে আপনি সন্ত্রাস বিরোধী আইনে আপনি পাবেন একই রকমের অপরাধ। তাহলে আপনি কিভাবে বুঝবেন আসলে যে এটা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, নাকি আমাদের পেনাল কোড থেকে হবে, নাকি সন্ত্রাস বিরোধী আইন থেকে হবে? শুনেন, শর্টকাট টেকনিক আপনাকে বোঝাই দেই, একদম শর্টকাট। যখন দেখবেন একজন ব্যক্তির সাথে ব্যক্তির নর্মাল কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটছে, ধরে নেবেন এটা পেনাল কোড। কি? পেনাল কোড, যেটা সমাজের অন্য মানুষের উপরে কোনো প্রভাব ফেলে না। বুঝাইতে পারলাম আমি? আগে এইটুক বুঝেন। নর্মালি যদি আইনের থিওরি না বুঝেন তাহলে তো সারাদিন গাধার মতো আইন মুখস্থ করে আপনি বুঝবেন না। আপনার এখান থেকে প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে হচ্ছে উদাহরণ, যে আব্দুল জব্বার, আব্দুল সুবহান, তারা এই ঘটনা ঘটছে, তারা এই করছে এই করছে এরকম, এখন আইনের আলোকে ব্যাখ্যা দিন বা কি করছে, এরকম প্রশ্ন হবে। বা ক খ গ গ এই করছে, কার কি অপরাধ, এই ধরনের প্রশ্ন হবে। তো এই ধরনের প্রশ্নের জন্য আগে আপনাকে বুঝতে হবে যে আপনার অপরাধের ধরন থেকে আপনি কিভাবে বুঝবেন কোন আইনে। ধারা তো হলো পরের হিসাব,
আপনি তোকে আইন বুঝবেন নাকি, যে এই উদাহরণটা অমুক আইনের, এরপরে না আপনি খুঁজবেন যে ওই আইনের ভিতরে কোন ধারার ভিতরে পড়ে, কোন পদ্ধতি এটা, আইন শিখার ফোল্ডার পদ্ধতি, কম্পিউটারের ফোল্ডার পদ্ধতি। আগে শিখবেন কোন ড্রাইভে কোন ফোল্ডারে, এরপর ফোল্ডারের ভিতরে আরো কি কি আছে না আছে এটা, ঠিক না? আগে তো বুঝতে হবে যে উদাহরণটা কোন আইনের। এখন মনে করেন প্রশ্ন আসলো যে তল্লাশি বলতে কি বুঝুন, তল্লাশি করার পদ্ধতি আলোচনা করুন। এখন দেখেন এখানে কিন্তু কোনো আইনের কথাই উল্লেখ নাই। তাহলে এখন আপনি সব আইন থেকে মোটামুটি লেখার সুযোগ আছে না? সিআরপিসি, মাদক দ্রব্য, তারপর যেসব জায়গাতে আছে আফিম, তারপরে হচ্ছে আমার এই ইয়াতেও তো আছে, ওই যে পর্নোগ্রাফিতে আপনার সার্চ করার অপশন আছে। মানে সব জায়গায় আপনি টাচ করতে পারবেন। নাম্বার মনে করেন 5 মার্ক, তাহলে কি আপনি সারাদিন লেখা শুরু করবেন? শর্ট করে আনবেন না? শর্ট করে আনবেন। এইরকম এইখানেও যদি আপনি থিওরি না বুঝেন, এই আইন শৃঙ্খলা অপরাধী আপনি ধরতেই পারবেন না যেটা এই আইনের প্রশ্ন করা হয়েছে। তাহলে এই আইন আমাদের জানা উচিত। তাহলে আমি আগেই বলতেছি যে বই পুস্তকে পাবেন না এই কথাগুলো, এই কথাগুলো হচ্ছে গবেষণার বিষয়, আপনার বোঝার জন্য সুবিধার্থে আমি বলতেছি যে একজন ব্যক্তির সাথে, একজন ব্যক্তির বা একটা পরিবারের সাথে একটা পরিবারের যখন কোনো আপনার ঝগড়াঝাটি হবে, মারামারি কাটাকাটি বা অর্থনৈতিক লেনদেন, আপনার ধরেন আপনার চুরি ডাকাতি দস্যুতা যে কোনো কিছু হইতে পারে, এইগুলো যখন ম্যান টু ম্যান হবে, এবং এই ক্ষেত্রে প্রভাবটা যখন আর অন্যদের উপরে পড়বে না, বুঝাতে পারলাম? প্রভাবটা যখন সমাজের উপরে পড়বে না, প্রভাবটা যখন আইন শৃঙ্খলার উপরে পড়বে না, শুধুই একান্তই বোঝা যাচ্ছে এটা ব্যক্তিগত বিষয়, তখন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ নয়, সেটা হচ্ছে কি পেনাল কোড। সেটা কিসে যাবে? পেনাল কোড। আচ্ছা, যখন এই জিনিসটা জনমনে একটা আতঙ্ক সৃষ্টি, জনমনে একটা ত্রাসের সৃষ্টি, জনমনে দেখা যে একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে, যখনই মনে করেন যে এটা আইন শৃঙ্খলার উপর প্রভাব ফেলে, এবং আপনার দেখা গেছে যে অন্যান্য সাধারণ মানুষ ভয়ে ততষ্ট থাকে এই ধরনের অপরাধের ক্ষেত্রে, তখন এই একই কাজ আপনার চলে যাবে কোথায়? একই কাজ চলে যাবে আমাদের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে। এবার আসেন একই কাজ করে কিভাবে সন্ত্রাস বিরোধী আইনে চলে যাবে। এইখানে আপনি বুঝতে পারবেন যে রাষ্ট্রের অখণ্ডতা, খেয়াল করে দেখেন, রাষ্ট্রের অখণ্ডতা, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব এই কথাগুলো উল্লেখ থাকবে। বুঝতে পারছেন কি বলছি? যে রাষ্ট্রের অখণ্ডতা বা দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, কথাগুলো খেয়াল করেন, এগুলো কিন্তু মার পেয়েছে। এবং টক শো দেখেন না আপনারা? এই যে ফেসবুকে তো অনেক টক শো দেখা যায়, দেখবেন যে যারা এই টক শো গুলো করে তারা কিন্তু এই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করে, এবং এই ওয়ার্ডগুলোর ব্যাখ্যা কিন্তু তারা ভালো করেই জানে। আপনি হয়তো অবাক হবেন যে অনেক টক শো বিদ আছেন যে মনে করেন কোনো অ্যাডভোকেট না, যে কোনো পুলিশ অফিসার না, বাট আইন কানুন কিন্তু খুব ভালো বুঝে, আপনার ব্যাখ্যা কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারে। দিতে পারে না? দিতে পারে কিনা? সে কিন্তু সংবিধান থেকেও ব্যাখ্যা করতে পারে, কি জন্য পারে সেইগুলো অ্যানালাইসিস করে। তা আপনার বুঝতে হবে যে রাষ্ট্রীয় অখণ্ডতা, দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, সরকারের উপর হুমকি, এই ধরনের যদি আপনার কোনো প্রশ্ন করে তাহলে কোন বিষয় হবে উত্তর? পেনাল কোড, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, সন্ত্রাস বিরোধী, কোনটা? সন্ত্রাস বিরোধী। দেখবেন একই জিনিস আবার সংজ্ঞাতেও কিন্তু দেওয়া আছে, এই যে রাষ্ট্রদ্রোহ তো এইদিকেও মিলে। তাহলে আপনি এখন যাবেন কোথায় শোনেন? রাষ্ট্রদ্রোহতে আপনি কেন যাই না? রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে অনেক ক্যাচাল আছে, অনেক ঝামেলা আছে, আপনার অনুমোদন লাগে, অনেক কিছু লাগে, এই লাগে, হ্যাঁ ঠিক না? অনেক ঝামেলা আছে। কিন্তু মনে করেন সন্ত্রাস বিরোধী আইনে, এই আইনে যখন যাই, এটা ফৌজদারি আপনার অপরাধ হিসেবে ধরা হয়, আমলযোগ্য হিসেবে ধরা হয়, মামলা নিতেও সহজ, তদন্ত করাও সহজ, আপনার ঝামেলা নাই। এবং এই জন্যে এই দিকটাতে হয়। আর আইন শৃঙ্খলা তো বুঝছেনই কি জন্য আমি একটু আগেই বললাম। আর প্যানাল কোড সিম্পল বিষয়, যদি একটা উদাহরণ থেকে আপনি বুঝেন, মনে করেন আপনি ঢাকার লোকাল বাসে যাচ্ছেন, কন্ট্রাক্টরের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি, কি নিয়ে কথা কাটাকাটি? ভাড়া নিয়ে কথা কাটাকাটি। এখন আপনি গাড়ি থেকে নাইমে মনে করেন একটা বাড়ি মারা গ্লাসটা ভেঙে গেলেছেন, গ্লাস ভাঙছেন না? কি করছেন? ক্ষতি করছেন। প্যানেল কোডের 427-এ আপনি অভিযুক্ত হয়েছেন গ্লাস ভাঙার কারণে কিন্তু। এখন দেখেন এটা কিভাবে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে যায়। এখন মনে করেন ওই একই লোক বাস থেকে নাইমা সে ফোন করে লোকজন আনাইছে। কি আনাইছে? লোকজন আনাইছে। লোকজন আনায় মনে করেন তারা বিভিন্ন স্লোগান সহকারে একদম মনে করেন আতঙ্ক সৃষ্টি করে ভাঙচুর করছে বাসটাতে। কাজ কিন্তু এটাই করছে, ভাঙচুরি করছে। এখন আশপাশে যত লোকজন ছিল সবাই জিনিসটা ফলো করছে, কেউ কেউ ভিডিও করছে, আতঙ্ক ছড়াইছে, যাত্রীরা কেউ ফাল দিয়ে নামছে, এরকম করছে না? কাজ কিন্তু একই করছেন, ভাঙচুরি করছেন। এখন আপনি বলেন এটা কি পেনাল কোডে পড়ে
নাকি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের ভিতর পড়ে? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের ভিতর পড়ে, ঠিক না? এই একই বাসে যদি আপনি পেট্রোল বোমা মারতেছেন, মনে করেন পেট্রোল বোমা মারতেছেন, কিসের জন্য? হরতাল হরতাল এরকম সৃষ্টি করে, যখন আপনি রাষ্ট্রীয় কোনো, মনে করেন যে বিরোধী স্লোগান দিয়া আপনার এর উপর মারলেন, সরকারের উপর হুমকি সৃষ্টি করে আপনি পেট্রোল বোমা করলেন, গাড়ি ভাঙচুর করলেন, কিসের জন্য? রাষ্ট্রীয় সার্বভৌমত্বের হুমকি স্বরূপ একই কাজ করলেন। তাহলে দেখেন একই কাজ তিন জায়গায় ছড়াইলো কিনা? ছড়াইলো না? তাহলে এই কাজটা এখন কিসে যাবে? সন্ত্রাসী না? সন্ত্রাসী কার্যক্রমে পড়বে না? এটা কাজ কিন্তু একই করছে, সন্ত্রাসী কার্যক্রম। তাহলে এইরকম উদাহরণ দেখে আপনাকে বুঝতে হবে। এখন ধরেন পাই টু পাই প্রত্যেকটা জিনিস থেকে উদাহরণ দিতে গেলে আপনার তো এই তিনটা আইনের উপরে 1 বছর পড়াইতে হবে। এই তিনটা আইনের উপরে আপনার 1 বছর পড়াইতে হবে, তো সময় কি আমাদের আছে? আছে? বাকি কাজটা কার? আমি তো আপনাদেরকে ধরাই দিলাম, তো বাকি কাজটা আপনাদের না? এখন আপনি যদি শুধুমাত্র কোচিং এর উপর মুখাপেক্ষী হন, যে কোচিং আপনাকে খুব ভালো রেজাল্ট করে দিবে, একেবারেই কিন্তু ভুল ধারণা। যারা পরীক্ষা ভালো রেজাল্ট করে তারা কোনোদিন প্রাইভেট না পড়লেও ভালো করবে, চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি। তারা কোনোদিন ভালো, আপনার প্রাইভেট না পড়লেও তারা ভালো রেজাল্ট করবে। তাহলে আপনি আমি কি জন্য পড়ি? কারণ আমরা ওইরকম বুঝি না, ওইরকম এক্সপার্ট না, ওইরকম সময় হাতে নাই, এই জন্য তো আমরা প্রাইভেট পড়ি, তাই না? এখন আমার হচ্ছে কাজ আপনাদেরকে লাইনে ধরাই দেওয়া, বুঝাই দেওয়া, সিস্টেম দেখাই দেওয়া। এখন বাকি চর্চাটা আপনার করতে হবে। বাকি চর্চা, যে এই আইনটা দেখেন, এই যে নাম দিয়ে দিছে এক ধারাতে, যে আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 নামে গণ্য হবে। এই আইনটা সংক্ষিপ্তভাবে কিভাবে লেখা যায় আমি আপনাদেরকে কিসে দেখাইছিলাম, মনে আছে? আপনাদেরকে এতে কিন্তু আমি দেখাইছিলাম, ওই ক্লাসে দেখাইছিলাম। এখন আপনাদের এখানে আমি একটু লিখে দেখাচ্ছি, দেখেন। আপনি এটাকে সংক্ষিপ্তভাবে লিখতে পারেন, আইন শৃঙ্খলার পরিবর্তে এইভাবে বৈদেশিকের বি, তারপর হচ্ছে অর পরিবর্তে অ, আর তারপর আপনার ব্র্যাকেটে দিতে পারেন দ্রুত বিচার, এইভাবে দিয়ে তারপর আইন দিতে পারেন, তারপরে 2002। এরপরে আপনি লিখতে পারেন এর এত। কিন্তু এইটা কিন্তু কোনো আইনগত বৈধতা না, আমি আবার বলতেছি, এইটা কিন্তু কোনো আইনগত বৈধতা না। এটা যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু এটা ভুল। বুঝতে পারলাম আমি কি জন্য? তবে পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি লেখেন তো এটা সঠিক হিসাবে ধরে নেয়, সমস্যা নাই, তারা বুঝে যেটা আপনি কোন আইন বুঝাচ্ছেন। তবে আমি যদি এত বড় একটা প্রশ্নের উত্তর লিখতে পারি আর যেটার কারণে আমি নম্বর পাবো, এটার ক্ষেত্রে সংক্ষিপ্ত করার দরকার নাই। আমি এখান থেকে এই অংশটা পুরোটাই, মনে করেন এই যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ব্র্যাকেটে দ্রুত বিচার আইন, তারপরে আপনার এই যে 2002, এটা আমি লিখলাম, সমস্যা কি? আর আইনটা অবিলম্বে কার্যকর হবে, মানে এই যে দিনে গেজেট হয়েছে 10 এপ্রিল 2002, এই দিন থেকে এটা কার্যকর হয়ে গেছে। এই যে যেটা আমি বারবার আপনাদেরকে বলছি, যে দুই ধারা, যেটা দুই ধারায় কিছু বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে, এর ভিতর আপনি দেখেন এই যে খ যেটা আছে, খ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ যেটা, এইটা কিন্তু আমাদের আজকের পড়া, এইটা পড়া শেষ, এই আইন পড়া শেষ, সংজ্ঞা পড়া শেষ, আমাদের আইন পড়া শেষ। কিভাবে আমরা বুঝবো এটা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের ভিতরে পড়ে? এই যে দেখেন, কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে বা বেআইনি বল প্রয়োগ করে এক, কোনো ব্যক্তি বা সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হতে চাঁদা, সাহায্য বা অন্য কোনো নামে অর্থ বা মালামাল দাবি করলে, আদায় করলে বা অর্জন করলে, বা অন্য কোনো প্রকার সুযোগ সুবিধা আদায় করলে বা করার চেষ্টা করলে, এগুলাকে বলা হবে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। একইভাবে স্থলপথ, রেলপথ, জলপথ বা আকাশপথে যান চলাচলে প্রতিবন্ধকতা বা বিঘ্ন সৃষ্টি করা, বা কোনো যান চালকের ইচ্ছার বিরুদ্ধে যানের গতি ভিন্ন দিকে পরিবর্তন করা, এগুলোও কিসের অংশ হবে? এগুলোও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের অংশ হবে। আরো বুঝাইছে, আমাদের আরো আছে, এখানে শেষ না। কিরকম? এই যে আরো বলছে আতে, এখানে কোথাও একটা মনে মিসিং আছে, সরয় মনে হয় কোথাও এক জায়গায় ছিল, মিসিং আছে, কারণ সরায়া থেকে সরাসরি আইলো, সরায় তো অবশ্যই থাকার কথা, এখানে মিসিং আছে। আচ্ছা, দেখেন এখানে বলতেছে এই জলপথ, রেলপথ, তারপরে আপনার হচ্ছে আকাশপথে, এগুলো তো বললাম। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে কোনো যানবাহনের ক্ষতি করা, তারপরে বলতেছে ইচ্ছাকৃতভাবে সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির স্থাবর বা অস্থাবর যে কোনো প্রকার সম্পত্তি বিনষ্ট বা ভাঙচুর করা। দীর্ঘই, কোনো ব্যক্তির নিকট হতে কোনো অর্থ,
অলংকার, মূল্যবান জিনিসপত্র বা অন্য কোনো বস্তু বা যানবাহন ছিনতাইয়ের চেষ্টা করা বা ছিনতাই করা বা জোরপূর্বক কারিয়া লওয়া বা রসু কোনো স্থানে বা বাড়িঘরে, দোকানপাটে, হাটে বাজারে, রাস্তাঘাটে, যানবাহনে বা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে বা আকস্মিকভাবে, একক বা দলবদ্ধভাবে আপনি যদি করেন কি শক্তির মহড়া। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন। শক্তির মহড়া থাকবে। কি থাকবে? শক্তির মহড়া। আপনি বুঝাবেন যে আপনি শক্তির মহড়া। এই যে কিছুদিন আগে আমরা নির্বাচনের আগে আমরা এতে দেখছি না, ওই যে গাজীপুরের শ্রীপুরে ওখানে এক যে আপনার চাঁদাবাজ জাহাঙ্গীরের আমরা কাহিনী দেখছি না, পরে তারা যে দল থেকে বহিষ্কার করলো, সে কিন্তু শক্তির মহড়া করছিল। এই যে শক্তির মহড়া যদি কেউ করে, দাপট প্রদর্শন, আমরা কিন্তু দাপট প্রদর্শনের যে জব্বার মিস্ত্রির সাথে কিন্তু একজনের আপনার দাপট প্রদর্শন দেখছি, তাই না? এই যে দাপট প্রদর্শন করে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করা, এই যে ত্রাস সৃষ্টি করা বা বিশৃঙ্খলা বা অরাজক পরিস্থিতি কেউ যদি সৃষ্টি করে, দীর্ঘ কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানের দরপত্র ক্রয়, বিক্রয়, গ্রহণ বা দাখিলে জোরপূর্বক বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ওই যে টেন্ডার যেটা আর কি, বা কাউকে দরপত্র গ্রহণ করতে বা না করতে বাধ্য করা। রি কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বা আইন শৃঙ্খলায় কর্মচারীকে কোনো কাজ করতে বা না করতে বাধ্য করা কিংবা তার দায়িত্ব পালনে কোনো প্রকারের বাধার সৃষ্টি করা। এই যে এখানে দেখেন, এই যে আইন শৃঙ্খলার কর্মচারীকে আপনার কোনো প্রকারের কাজে বাধা সৃষ্টি করা, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার কাজে বাধার সৃষ্টির জন্য পেনাল কোডে এই যে আপনার বাধার যে আমল অযোগ্য ওই অভিযোগ নাই না, ডাইরেক্ট কিন্তু তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এই আইনে কিন্তু মামলা করার সুযোগ আছে। এই যে এই মোতাবেক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মচারীকে যদি কেউ কাজে বাধা দেয় বা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে, এই কাজগুলো কি হবে? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বলে গণ্য হবে। তাহলে এই কাজগুলো যদি কেউ করে, তাহলে এই কাজগুলোকে কি বলা হবে? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। তার মানে আমরা এখানে দেখতে পারতেছি যে বেশ কিছু টপিক কিন্তু এখানে চলে আসছে, এবং যেগুলো আসছে খুব বেশি কিন্তু একটা কঠিন না। ও, যে জিনিসটা আমি আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা জিনিস মিসিং আছে, এইটা হচ্ছে শুরুতেই যদি আমি দেখি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংজ্ঞা। সংজ্ঞা কোথায়? অর্থ হচ্ছে এ কোনো প্রকার। ও, অ তো এখানে আছে, সরি আমার দেখতেই ভুল হয়েছে। এখানে তো আছে, মিসিং হয় নাই, এই যে ঠিক আছে। অর হচ্ছে দুটো অংশ, এক দুই, আর দুইয়ের হচ্ছে বাকি অংশগুলো। এই দুইয়ের হচ্ছে বাকি অংশগুলো। হ্যাঁ, তাহলে এই কাজগুলো হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। তো আপনার প্রথম কাজটা হচ্ছে যে আপনি আগে আইডেন্টিফাই করলেন এটা কি ধরনের অপরাধ। আমি আবারও বলতেছি, যদি কোনো উদাহরণ আসে আপনি নিশ্চিত থাকেন ভয়ের কোনো কিছু নাই। ওই প্রশ্নটা যদি খুব মনোযোগ দিয়ে আপনি খেয়াল করেন, ওই প্রশ্নগুলো দেখবেন, ওই প্রশ্নটাতে একটা ইঙ্গিত অবশ্যই আপনি পাবেন, যে জনমনে আতঙ্ক, ভীতির সৃষ্টি বা ত্রাস, এইরকম যে ওয়ার্ডগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এইরকম কোনো না কোনো একটা ওয়ার্ড ওই প্রশ্নের ভিতরে থাকবে। ওই ওয়ার্ডটা ওই প্রশ্নের ভিতরে থাকবে। আর প্যানেল কোডের প্রশ্ন তো একদম সাদা সিধা হয়, আপনি দেখতেই পারেন যে ক খ গ এটা করছে, কার কি হয়েছে ব্যাখ্যা করুন। বুঝতে পারি না আমরা, ক কর মাথায় বাড়ি মারছে, ক মারা গেছে, কার কি অপরাধ, বা একজন ছুরি তুলে দিছে আরেকজন মারছে, কার কি অপরাধ। এই প্রশ্নগুলো দেখলে আমরা যদি কোনো ডাউট থাকে যে এটা আমাদের এর না, প্যানাল কোডের অপরাধ না, কোনো ডাউট থাকে না। তবে এইখান থেকে যখন প্রশ্নটা আসবে, প্রশ্নটা একটু বড়ও হবে। আমি আবারও বলতেছি, প্রশ্নটা একটু বড়ও হবে, একটা কাহিনীও থাকবে, সেই কাহিনীর মধ্যে টুইস্টও থাকবে। ঠিক আছে, ওই টুইস্টটাই যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। তারপর হলো এখানে আপনি সংজ্ঞার ক্ষেত্রে এই যে দুইয়ের পরে দেখেন ও আছে, ওর পরে আবার এক দুই আছে, তারপর আ আছে, আর পরে আবার মনে করেন যে একেবারে অনেক কিছু ক কি রস্বই দীর্ঘই রি পর্যন্ত আছে। এমন কোন লোক আছেন এখানে পুরো ক্লাসের ভিতরে যে আপনি এই সংজ্ঞাটা মুখস্থ বলতে পারবেন? আমি সহ, আমি সহ, আমি সহ যে আপনার এই যে ঈদে শুরু হয়েছে দুইয়ের পরে মনে করেন যে
এই দুইয়ের পরে আপনার এই খ দেওয়া শুরু হয়েছে, তারপরে খর ভিতরে আবার অ ঢুকছে, অর ভিতরে আবার এক দুই ঢুকছে, আবার গিয়ে আ ঢুকছে, আর ভিতরে মনে হয়েছে পরে, পরে আবার ওটার ভিতরে গিয়ে রস্যই দীর্ঘ ই একেবারে রি পর্যন্ত আছে। এখন বলেন এই সবগুলোকে আপনি এভাবে লিখবেন? লিখবেন না। সহজ টেকনিক হলো, যদি টিকা আসে যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, এই অপরাধের টিকা, আপনি লিখবেন যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বলতে নিম্নলিখিত এক বা একাধিক অপরাধকে বোঝায়। কি বোঝায়? নিম্নলিখিত এক বা একাধিক অপরাধকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বোঝায়। এরপর আপনার যেই কটা আপনার মনে আছে, যেই কটা মনে আছে আপনি 1 2 3 4 5 6 7 8 দিয়া আপনি লিখতে পারেন। 1 2 3 4 5 6 7 যেই কটা আপনি পারেন। এখানে যদি আপনি আগেরটা পরে যাই, পরেরটা আগে আসে, র্যান্ডমলি উল্টা পাল্টা হবেই। আমি লিখলেও হবে, আপনি লিখলেও হবে, এমন কোনো নাই, এর লুক নাই যে পুরোপুরি ভাবে এটা আপনি লিখতে পারবেন। আর পুরোপুরি যদি আপনি লিখতে যান, আপনি কতক্ষণ সময় লাগবে এই টিকাটা লিখতে? যদি আপনি বলেন পুস্তক সহ পরীক্ষা, এখন আপনি তো পায়ে লাইছেন কমন পড়ছি, কি কমন পড়ছে? আইন শৃঙ্খলা বিঘ্ন করার পর খুশি হয়ে গেছেন, খুশিতে মনে করেন মাইনর একটা বই খুললে নিয়ে লেখা শুরু করছেন। এখন যখন এই পৃষ্ঠাটা এইটুক দেখছেন, ভাবছেন মনে এইটুকুই, যখন পৃষ্ঠা উল্টাইছেন এমা কত বড়, পুরো এক পৃষ্ঠা দিয়ে সংজ্ঞা। এখন আপনি লেখেন, লেখেন এই টিকা লিখতে গিয়ে আপনি ফয়রেকের ফে ল পাস, বুঝছেন? এই টিকা লিখতে গিয়ে, কারণ কি এই টিকা লিখতে 40 মিনিট যাইব না। তাহলে এখন দেখেন 2 নম্বরের জন্য আপনি 40 মিনিট নেবেন। তার মানে আপনি পড়াশোনা করতে হবে পুস্তক সহ, আপনার ডিপেন্ড সাইড দিতে হবে। আপনি এখানে লিখবেন নিম্নলিখিত এক বা একাধিক অপরাধকে কি আইনগতভাবে কি বলে? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বলে। আপনি যদি ওই যে কিছু কথা শুনছেন না মুখস্থ, জনমনে আতঙ্ক, ত্রাস সৃষ্টি করা, ভীতি সৃষ্টি করা, সরকারি প্রতিষ্ঠান বা বিধিবদ্ধ সংবিধিবদ্ধ সংস্থা বা এরকম কোনো ব্যক্তিকে এই বইটা দেয় ড্যাশ 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 এরকম দিয়া জাস্ট খালি অর্ধেক পৃষ্ঠা যদি হয়, তারপর আপনি লিখে দিলেন আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ 2002 এর কত, 2 এর খ না, 2 এর খ তো, 2 এর পরে যে খটা আছে, খটা কিন্তু আপনার লিখতে হইব। আমি আবার বললাম খ পর্যন্ত কিন্তু আপনার লিখতেই হবে। 2 এর খ মানে হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। যদি 2 খ লিখতে না পারেন তাহলে তো আইন পড়ার দরকারই নাই, বুঝছেন না? আইন পড়ার দরকার নাই। আপনি আশায় থাকেন হয়তো বা সামনে সুদিন আসবে যখন পরীক্ষায় থাকবে না, আপনার মনে করেন সিনিয়রিটি অনুযায়ী আপনার পদোন্নতি পাওয়া যাবেন। সংজ্ঞার পরে আর কোনো কিছু নাই এখানে পড়ার মতো, বুঝছেন? আমি আপনাদের দেখাই সংজ্ঞার পরে আর কিছু থাকে কিনা, আপনি ইজিলি বুঝবেন সংজ্ঞার পরে আর কিচ্ছু নাই এখানে পড়ার। পড়া খেলো মনে রাখবেন একটু করে শিরোনাম কিরকম, এই 3 তো পড়াই লাগবে না, এটা বাদ দিলাম। এর হলো শাস্তি। কেউ যদি 2-এর জায়গায় যে অপরাধগুলোর কথা বলছেন, আপনি যেখান থেকে অপরাধ করুক, যেখান থেকে অপরাধ করুক, আপনার মামলা হবে 4-এর 1-এ। কোথায় হবে মামলা? হবে কি 4-এর 1, সোজা সোজা এই যে এই যেটুক 4-এর পরে 1 দিয়ে মামলা হবে। এই যদি আমার দেখায় আপনার এই যে 4-এর পরে ব্র্যাকেট দিয়ে একটা মামলা হবে, শেষ। এটা হচ্ছে মামলার ধারা। এই আইনে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে 4-এর পরে এই একে মামলা রুজু হবে। কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের সাথে বলতেছি যে থানায় মামলা রুজু করে, রেকর্ড করে, আপনার কিভাবে যে তারা মামলা রেকর্ড করে আমি ঠিক জানি না। অনেক অফিসারই আমি দেখছি এই মামলাতে রেকর্ড করতে গিয়ে ভুল করে। সংজ্ঞার যেই অনুচ্ছেদগুলো আছে না, সংজ্ঞার যে অনুচ্ছেদগুলো, এই অনুচ্ছেদগুলোকে নিয়ে এসে কিন্তু আপনার ধারার পাশে লাগা একেবারে 100% ভুল আইডিয়া। আপনার লিখে রাখে যে আপনার এই 2-এর অ পরে 1 বা আপনার আ রস্যই দীর্ঘ রি, এই এই অংশটা আছে না, এই অংশটা তারা কিন্তু মামলার আকারে ব্যবহার করে, জীবনেও হবে না। মামলা কখনোই সংজ্ঞার দ্বারাতে হয় না, হয় আপনারা জানেন না এটা? মামলা জীবনে সংজ্ঞার দ্বারাই মামলা হয়। খুনের মামলা 302-এ হয় কেন? খুনের সংজ্ঞা তো দেওয়া আছে 300-তে। আমারে বলেন, খুনের মামলা জীবনে 300 দ্বারাই দেখছেন কেউ? দেখছেন? কেউ দেখেন নাই। তাহলে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের ক্ষেত্রে সংজ্ঞার দ্বারা কেন আনতে হবে? সংজ্ঞার বিষয়টা কেন আনতে হবে? হবে না। এখানে 2-এর ভিতরে যে কথাগুলো বলা আছে, অ থেকে শুরু করে রি পর্যন্ত যতগুলো বিষয় দেওয়া আছে এখানে, সবগুলো যে কোনোটাই করুক তার জন্য শাস্তির দ্বারা একটাই, 4-এর 1। কত? 4-এর 1 হলো শাস্তির দ্বারা। ক্লিয়ার? এর বাইরে কিন্তু আর কোনো কিছু নাই, শাস্তি 4-এর 1-এ। এখন দেখেন 4-এর 2টা তাহলে কি বলছে? এখানেও কিন্তু পানিশমেন্ট। এখানে কিন্তু একটা জিনিস হলো আপনার কাছ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ, ক্ষতিপূরণ দেওয়ার আদেশ। আচ্ছা, ক্ষতিপূরণ দেওয়ার আদেশ কি তদন্তকারী কর্মকর্তার কাজ, না ওসির কাজ, নাকি আদালতের কাজ?
এইটা আগে বুঝেন। ক্ষতিপূরণ দেওয়ার আদেশ কার কাজ? তদন্তকারী কর্মকর্তার, ওসির, না আদালতের? আদালতের। তাহলে 4-2 সিদ্ধান্ত কে দিবে? সিদ্ধান্ত দিবে আদালত। কিন্তু আপনি কিন্তু উল্লেখ করবেন আপনার তদন্তে যে কত টাকার ক্ষতি করছে, উল্লেখ করতে হবে না? আমরা রিসেন্টলি সাক্ষ্য আইন পড়তেছিলাম না রমজানের আগে? একটা ধারা মনে আছে আপনাদের? কয় নাম্বার ধারাটা বলেন তো? 12 নম্বর ধারাটা। 12 নম্বর ধারাটা, এই যে বাস যাত্রীর যে কাহিনীটা আপনারা শুনলেন, একটা লোকের বাস ভাঙচুর করছে ভাড়া নিয়ে গন্ডগোল করে, গ্লাসের দাম হচ্ছে 2 লাখ মনে করেন। তো 2 লাখ টাকার গ্লাস যে ভাঙছে, এইটা আদালতের সামনে প্রমাণ করার জন্য কেউ যদি ওই শোরুমের কাগজের মূল্য দেখায়, ওই যে গ্লাসের মূল্য দেখায় যে স্যার এই যে শোরুমের মূল্য এত টাকা এই গ্লাসটার দাম, তো আদালত ওই মেমো দেখে অনুমান করবে না যে গ্লাসটা বর্তমান বাজার দর কত হইতে পারে? গাড়িটা 5 বছর আগে কিনছে, তাহলে হিসাবে 1.5 লাখ টাকা দাম আছে। এটা নির্ধারণ করবে কে? আদালত নাকি? তাহলে এখানে ওই ক্যাশ মেমোটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? প্রাসঙ্গিক। তাহলে ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করলো কোন জিনিসটা? বাদীর বক্তব্য নাকি মেমো? মেমো। তাহলে মেমো আদালত উপস্থাপন যোগ্য কিনা, প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। সাক্ষ্য তো আপনারা বুঝে গেছেন, সে সাক্ষ্য আর পড়া লাগবে না। আচ্ছা, এবার দেখেন দুই, যেটা বলতেছে একটু বুঝাই দিই এখানে, যে উপধারা একে যখন দণ্ডপ্রাপ্ত, যখন দণ্ড ভোগ করব, যখন আমি মনে করেন শাস্তির মুখোমুখি হইলাম, আমার শাস্তি হইলো 4-1, এই যে বলতেছে উপধারা 1, এখানে উপধারা 1 বলতে এর আগে যে যে আগে যে যখন কোনো আইন পড়বেন আপনারা বইতে নিজে নিজে, তখন এখানে যখন কোনো পরের উপধারাতে বলবে যে উপধারা 1, বা মনে করেন আপনি যদি 3 উপধারা পড়তেন, যদি লেখা থাকতো উপধারা 2 তাহলে তার উপরেরটা, যদি লেখা থাকতো উপধারা 1 তাহলে বুঝতেন প্রথমেরটা। তাহলে যেহেতু 2 উপধারায় বলতেছে উপধারা 1-এর অধীন, তার মানে এই যে এটা 1-এর অধীন দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি অপরাধ সংগঠনকালে সরকার কিংবা বিধিবদ্ধ সংস্থা, বিধিবদ্ধ সংস্থা নিয়ে আবার অনেকে প্রশ্ন করতে পারেন, যেমন ধরেন বিজিএমসি, তারপর আমাদের এই দুর্নীতি দমন কমিশন, এগুলো কিন্তু আপনার একদম বিধিবদ্ধ সংস্থা এগুলো। তো সংগঠনকালে কিংবা বিধিবদ্ধ সংস্থা বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির আর্থিক ক্ষতি সাধন, এই যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, এই যে দেখেন কোনো ব্যক্তির আর্থিক ক্ষতি সাধন করলে তোর জন্য মানে হচ্ছে তার জন্য আদালত তদ বিবেচনায় মানে সেই বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা মানে যাদের কথা আগে বললাম প্রতিষ্ঠান বা ব্যক্তির অনুকূলে প্রদান করার জন্য উক্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আদেশ দিতে পারবেন। তার মানে এই 2 উপধারাটা টোটালটাই আদালতের কাজ, এবং এই ক্ষতিপূরণ সরকারি দাবি হিসেবে আদায়যোগ্য হবে। তবে যারা টেনশন করতেছেন টেনশন করেন না, শুধুমাত্র শাস্তি 4-1 এটুকুই মনে রাখেন, কারণ 2টা হচ্ছে আদালতের কাজ, আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কম। তবে জানা রাখেন, যদি বলে যে ক্ষেত্রে প্রতিকারমূলক ব্যবস্থা কি, প্রতিকারমূলক ব্যবস্থা হলো আদালত এই ক্ষেত্রে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। ক্লিয়ার? এটা হলো ব্যবস্থা। এই দেখেন অপরাধ সংগঠনের সহায়তার শাস্তি, শুধুমাত্র শিরোনামটা মুখস্থ করবেন, আর কিছু মুখস্থ দরকার নাই। অপরাধ সংগঠনে কেউ যে সহায়তা করে ধারা 5, অপরাধের সংগঠনের সহায়তা ধারা 5, এরকম কয়েকবার পড়বেন তাহলে মুখস্থ হয়ে গেল। তাহলে অপরাধের সংগঠনের সহায়তা, এটা তো আর আপনাদের এত বোঝানোর কিছু নাই, সবাই তো আপনারা প্রাপ্তবয়স্ক বুঝিনি সহায়তা কোন জিনিস আর কোনটা নিজে করা, এটা পার্থক্য তো অবশ্যই বুঝতে পারেন, বারবার তো এই জিনিস বোঝানোর দরকার নাই। তার মানে সহজ অর্থে কেউ যদি সহায়তা করে, প্ররোচনা দেয়, অন্য যে কোনো গুজবাই করে, সেইটার জন্য শাস্তির মুখোমুখি হবে এই 5 ধারা মূলে। এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে যদি কেউ প্ররোচনা দেয় আর যদি কেউ অপরাধ অনুষ্ঠিত করে, দুজনে কিন্তু সমান সমান, দুজনের শাস্তির পরিমাণ কি সমান, দুজনের শাস্তির পরিমাণ কি সমান। এইখানে দেখেন একটা কথা উল্লেখ আছে যে ধারা 4-1 উল্লিখিত দণ্ডে দণ্ডিত হবে, তার মানে আবার শাস্তির পরিমাণটা কি ওইখান থেকে কপি করে এখানে চলে আসবে, বাট 4-1 উল্লেখ করা আছে মানে আবার 4-এ চলে যায় না। সহায়তা শাস্তি দ্বারা কত পাইলাম আমরা? 6, 4 না কত? 5। ওকে, 5 দ্বারা আমরা পাই গেলাম। এখন মনে করেন এই যে ঘটনাগুলো ঘটবে সব কি সত্য ঘটনাই ঘটবে?
অনেক সময় মিথ্যা ঘটনা বানায় মামলা দিতে পারে না একজনের নামে, তাহলে মিথ্যা মামলার শাস্তি থাকবে। মনে রাখবেন, যদি কোনো মাইনর অ্যাক্ট করে সেই আইনে মিথ্যা মামলার ধারাও কিন্তু রাখবে, সেই আইনে মিথ্যা মামলার যে শাস্তি থাকবে এটার দ্বারাও কিন্তু থাকবে। তো মোটামুটি এখানে আমরা দেখতে পারতেছি যে 6 ধারাতে বলতেছে যে মিথ্যা মামলা অভিযোগ দায়ের যদি কেউ করে এই ধরনের অপরাধের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার কি হবে, এই যে মামলা হবে। কয় ধারায়? 6 ধারাতে মামলা হবে। জেনে শুনে যদি কেউ এই কাজটা করে সেটা মামলার আওতায় আসবে। 7 নাম্বার, এই যে 7 নাম্বার একটু কাহিনী আছে এখানে দেখেন, অপরাধ সংগঠনে ব্যবহৃত যন্ত্রপাতি, অস্ত্র ইত্যাদি এইগুলোর কি হবে, এইগুলোর কি হবে? এটার ক্ষেত্রে অনেক সময় থাকতে পারে না যে এই ধরনের কাজ করতে এসে অনেক কিছু আলামত রেখে গেছে বা উদ্ধার হয়েছে, তখন এই জিনিসগুলো কি হবে? এগুলোর আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাদের বোঝার জন্য বলতেছি। আদালত উপযুক্ত বিবেচনা করলে, শুনেন, একটা আইনে কোনটা ইম্পর্টেন্ট কিভাবে বুঝবেন? যখনই দেখবেন কোনো কিছু আদালতের উপরে চলে গেছে, তখন বুঝবেন আপনার ক্ষেত্রে প্রশ্ন আসার সম্ভাবনা কম, যে কোনো এর ক্ষেত্রেই। আমি চাই যে আমার এখান থেকে আরো কয়েকজন শিক্ষক তৈরি হোক যারা আইন বুঝাইতে পারবে, মানুষকে পড়াইতে পারবে। ইতোমধ্যে অনেকেই হয়েছে, সারা দেশে তারা সুনামও করতেছে। দোয়া করি সবার জন্য। তো আপনাদেরও কাছ থেকে আমি এরকম আশা করি, ঠিক আছে? তো এখানে দেখেন, থিওরিটা হচ্ছে যখন কোনো ধারার ক্ষেত্রে দেখবেন জিনিসটা আদালতের দিকে চলে গেছে, বুঝবেন যে আপনি পুলিশ অফিসার হিসেবে আপনার জন্য আসার সম্ভাবনা একটু কম থাকবে। এখানে বলতেছে আদালত উপযুক্ত বিবেচনা করলে কোনো অপরাধ সংগঠনের জন্য কোনো যন্ত্রপাতি, অস্ত্র বা যানবাহন বা উক্ত অপরাধের দ্বারা সংগৃহীত অর্থ, মালামাল বা সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তির বা তার বৈধ মালিক বা দখলদারের নিকট ফেরত দেওয়ার আদেশ দিতে পারবেন। এখন বলেন এই ধারাটা কেন করলো? যে এটা বাজেয়াপ্ত আমরা বুঝলাম যে এটা বিক্রি করে টাকা পয়সা সরকারি কারা চলে যাবে, কিন্তু ফেরত দেওয়ার আদেশ এইরকম আমরা কম ধারায় দেখি। ফেরত দেওয়ার আদেশ জিনিসটা আসলে কি বোঝানো হয়েছে? আরে ভাই, আমার একটা মোটরসাইকেল মনে করেন, আপনি আমার কাছে চায়া নিছেন, এই চায়া নিয়ে গিয়ে পর আপনি আকাম করে আইছেন কোনো কারণে, মনে করেন আদালতের কাছে আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে আপনি আপনার ক্লোজ ফ্রেন্ড এই যে নিয়ে গেছেন, এই যে ভিডিও ফুটেজ আপনি আমার কাছ থেকে চায়া নিয়ে গেছেন যে দোষ গাড়িটা দে। আমরা দেই না? দেই কি না? দেই না? দেই তো। তো দেই। তো এক্ষেত্রে আমি আবার পুরানটা দেই, নতুনটা দেই না, পুরানটা দেই। তো মনে করেন এই ক্ষেত্রে যে আপনার ঘটনা কি, যে ঘটনা হইলো যে গিয়া সাইরা মনে করেন আকাম করে আইছে, আদালতকে আপনি সন্তুষ্ট করছেন যে আপনি কোনোভাবেই অপরাধের সাথে সম্পৃক্ত না, আপনার বন্ধু আপনার কাছে মোটরসাইকেল চায়া নিয়ে গেছিল। তো এই ক্ষেত্রে আপনি যখন প্রমাণ করতে পারছেন আদালত থেকে যে আপনার কাছে জাস্ট চায়া নিয়ে গেছে, তাহলে এখন রাষ্ট্রের কি কোনো এটা ন্যায় বিচার যে আপনার কাছে বন্ধু নিয়ে গেছে এই কারণে এটা বিক্রি করে টাকা কোষাগারে জমা হবে, নাকি আপনাকে ফেরত দেওয়া কর্তব্য হবে? বলেন। ফেরত দেওয়া কর্তব্য হবে। এই জন্যে এইটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এই জন্য এখানে ফেরতের অপশনটা রাখা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন 2025 সালে আপনার কিন্তু সংশোধনী আছে, আমার বইতে কিন্তু আপডেট করে দিয়েছি। আমি যে বইটা দিছি আপনাদেরকে ওটাতে আপডেট করে দিছি। 18 ধারা 20 ধারা এখানে কিন্তু পরিবর্তন আছে। কি পরিবর্তন আছে একটু আজকে একটু ইশারা দিয়ে দিই তাহলে বুঝবেন। আপনার যে সন্ত্রাসী কার্যক্রম যারা করলো জুলাইয়ে, তাদেরকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে যে মামলার রায়গুলো হচ্ছে, ওইখানে দেখবেন এই যে সন্ত্রাসী সত্তা কর্তৃক আপনার অর্জিত সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে কিন্তু কি হচ্ছে, বাজেয়াপ্তি হচ্ছে, মানে চলে আসতেছে, সম্পত্তি চলে আসতেছে। তাহলে এইগুলো রাষ্ট্রের অনুকূলে সংযুক্ত করার ধারার অপশন আগে ছিল না সন্ত্রাস বিরোধী আইনে। তারপর এই অধ্যাদেশ অনুযায়ী এটা কিন্তু আমাদের কি করছে, সংশোধন আকারে করছে কিন্তু। বিচার আদালত গঠন আমাদের প্রয়োজন নাই, আপনি মন চাইলে পড়তে পারেন, এটা আপনার গঠন করতে হবে দ্রুত বিচার আদালত, যারা খুব দ্রুত সময়ে এটা নিষ্পত্তি করবে। এই ক্ষেত্রে আপনার কারা থাকবে এখানে, এই যে দেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে দ্রুত বিচার আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কারা? এটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 9 নাম্বার ধারাটা এখতিয়ার দেখেন, এখতিয়ার কি বলছে এখানে? এখতিয়ারের ক্ষেত্রে বলছে যে এই যে দ্রুত বিচার আদালতের যে ট্রাইব্যুনালটা করা হবে, আদালত করা হবে, এদের ক্ষমতা হচ্ছে শুধুমাত্র এইখানে যে মামলাগুলো হবে এইখানে এটা বিচার হবে, অন্য কোনো মামলা তার বিচার করতে হবে না, শুধুমাত্র এই আদালতেই এই মামলাগুলো বিচারযোগ্য হবে। দ্রুত একদম, কিন্তু খুব দ্রুত, খুব ফাস্ট।
মানে কি বলবেন, এই যে আছে না যে মেহমান আছে তাড়াতাড়ি খাবার দেও, তাদের কি নুডলস, তাই না? মেহমানকে দ্রুত সময়ে নাস্তা দেওয়ার উপায় কি? নুডলস। বাংলাদেশের ব্যাটসম্যান মনে করেন যে ক্রিজে নামছে, আপনি নুডলস করতে কইরে দেখবেন আরেকজন নেমে গেছে, এরকম ভাইরাল হয়েছিল না? ম্যাগি নুডলস 2 মিনিটেই ম্যাগি, 2 মিনিটেই মনে করেন উইকেট চেঞ্জ। ভাইরাল ছিল কিনা? ভাইরাল ছিল। তো এরকম মেহমান আসলে নুডলস দিয়ে কিন্তু দ্রুত কিন্তু আপ্যায়ন করা যায়। এইরকম এই আইনের তদন্ত কার্যক্রম কিন্তু নুডলস টাইপের, বুঝছেন? এই আইনের বিচার কার্যক্রম কোন টাইপের? নুডলস টাইপের। দেখবেন যে মানে 7 দিনের মধ্যে সব করে লেগে দেবো, তদন্ত কার্যক্রম শেষ। 7 কার্য দিবস, 7 কার্য দিবস, 30 কার্য দিবস শেষ, একদম বিচার সহ শেষ। কিভাবে শেষ? এই যে দেখেন, আমি কি বানায় বলছি নাকি আইনে আছে? 9-এর 2 উপধারা খেয়াল করেন যে এখানে অপরাধ যে আমলে নিবে ম্যাজিস্ট্রেট সেটা কিভাবে। এই দেখেন এখানে বলছে যে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন কোন কর্মকর্তা বা এই উদ্দেশ্যে সরকারের নিকট হতে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তির লিখিত রিপোর্ট বা অভিযোগের ভিত্তিতে বা অপরাধ সংগঠনের ফলে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা অপরাধ সংগঠন সম্পর্কে অবহিত আছেন এমন কোনো ব্যক্তির লিখিত অভিযোগ আদালত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করতে পারবেন। তার মানে পুলিশ অফিসারের রিপোর্ট বা ধরেন আপনার এই যাকে ক্ষমতা দেওয়া আছে তার রিপোর্ট, অথবা কেউ যদি সরাসরি অভিযোগ করে তার রিপোর্ট, এইগুলো আমলে নিয়ে বিচার শুরু করতে পারে এই এই আদালত, দ্রুত বিচার আদালত। আমরা এটুকু জানলাম। এবার দেখেন এখানে কি বলতেছে 3-এ, যে এই আইনের অধীন কোনো অপরাধের সাথে অন্য আইনের কোনো অপরাধ যুক্তভাবে সংগঠিত হলে এই আইনের অধীন বিচার্য অপরাধের বিচার দ্রুত বিচার আদালত অনুষ্ঠিত হবে এবং অন্য আইনের অধীন সংগঠিত অপরাধের বিচার এখতিয়ার সম্পন্ন অন্য আদালত বা ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। তার মানে এটা কিন্তু একটু ব্যতিক্রম। এইখানে এইখানে এমন বউরে মনে করেন বিয়ে করায় আনছে, এই বউ একসঙ্গে খাবেই না, জামাইরে এনে আলাদাই খাইব, বুঝছেন? আছে না এরকম? মানে যেদিন বিয়ে করে নিয়ে এসে এর পরের দিন দেখে জামাই বউ কইতেছে আলাদা খাইব। হয় না এরকম যে নতুন বউ আইসাই মনে করেন আলাদা সংসার? তো এটা মূলত ডিপেন্ড করে যে সে কিরকম ফ্যামিলিতে বড় হয়েছে, এটার উপরে ডিপেন্ড করে, ঠিক না? তো এখন মনে করেন এর জন্ম হয়েছে এই আইনটা এইভাবে যে সে শুধুমাত্র আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ যে আছে এইটার বিচারই করবে। অন্য অপরাধ যদি সাথে অনুষ্ঠিত হয় তাহলে ওইটার অপরাধের জন্য ওইটা আবার অন্য আদালতে চলে যাবে, যে আদালতে যাওয়ার কথা। একটা উদাহরণ দেই, মনে করেন আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের সাথে কেউ যদি মনে করেন এই সুযোগে একটা দর্শন করে ফেললো, কেউ যদি এই সুযোগে আপনার অন্য একটা অপরাধ করে ফেললো, যে আপনার চুরি এরকম কোনো কিছু করে ফেললো, তখন ওই অপরাধগুলোর সাথে আমরা প্রায় সময় মামলা করতে দেখি। মনে করেন দর্শনও করছে এবার ভিডিও করে ছাইরাও দিছে। মামলা এরকম হয় না? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 তৎসহ পর্নোগ্রাফি আইনের কত 8 ধারা না কত জানি, মনে করেন এরকম মামলা হয় না? হয়। তার মানে দুইটা অপরাধের কিন্তু একসঙ্গে মামলা হচ্ছে, একসঙ্গেও কিন্তু বিচার হচ্ছে। কেন? কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে ন্যায় বিচারের স্বার্থে সংগঠিত অন্য অপরাধ একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচার করা যাবে। আর এখানে কি করছে? না করে দিছে। কি করছে? না করে দিছে। যেহেতু না করে দিছে তার মানে হয়েছে কি আপনি এটা বিচারই করতে পারবেন না। তার মানে যদি সাথে হয় হতেই পারে, বাট একসঙ্গে বিচার হবে না, আলাদাভাবে বিচার অনুষ্ঠিত হবে। কঠিন লাগতেছে? স্যার আপনি যখন ক্লাস করান তখন তো সহজই লাগে, এরপরে তো কিছু আর পারি না, ঠিক কিনা? ঠিক না? একদম ঠিক। কারণ এরপরে তো পড়ি না, আর এমনি করে তো কেউ বুঝায়ও না, ঠিক না? এরপরে এমনি কেউ বুঝাই না। আর এরপরে শুরু হয় গার্লফ্রেন্ডের ফোন বা চ্যাটিং, আবার বা বউয়ের ফোন। হ্যাঁ, বউয়ের প্যারা। পোলাপান কাছে থাকলে ওই যে একজনটা দেখতেছি আইসা কুলে উঠে পড়তেছে সাকলাইনের, সাকলাইন শরীফ। তো এরকম মনে করেন আছে, তখন তো পড়ালেখা লাড্ডে উঠে, ঠিক না? লাড্ডে উঠে না? তখন লাড্ডে উঠে। অবশ্য প্রেম করলে কিন্তু পড়াশোনা ভালো হয়। তাই বলে বিবাহিতদের প্রেম করতে বলতেছি না কিন্তু, আগে বুঝে নেন কাদের জন্য। যারা অবিবাহিত তখন মনের মাঝে একটি স্পিরিট কাজ করে, আমাকে এএসআই হইতে হবে, আমাকে এসআই হইতে হবে, তারপর গিয়ে শ্বশুরের সামনে দাঁড়াইতে হবে যে আপনার মেয়েরে আমার হাতে তুলে দেন, ঠিক আছে না? তখন বলবেন যে এই আমার কোনো কিছু আর আমার মাঝে নাই, আপনার মেয়ের কাছে, আর আপনার মেয়ের কোনো কিছুই নাই, সবকিছুই আমার কাছে, ঠিক না? শিমুল পারলের মতন কাহিনী। তখন এই যে প্রেমিকার একটা চাপ,
এই চাপে পড়ে কিন্তু বিরাট পড়াশোনা, দারোগা হইতেই হবে হইতেই হবে হইতেই হবে, এরকম একটা ভাব শরীরে থাকে। আবার যদি বউর সাথে সম্পর্কটা ভালো হয়, ভাবি যদি একটু বুঝায় বলে যে যে আমার তো একটু স্ট্যাটাসটা বাড়ানো দরকার, তোমার একটু পদোন্নতি হলে ভালো হয়, যদি ভাবিরা কেউ শুনেন, এইভাবে একটু জামাইরে একটু উৎসাহ দিয়েন যে এইটা দরকার। আর যদি কানের কাছে ক্লাসটা শেষ এর মধ্যে কানের কাছে জ্ঞান 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 করেন, তো জামাই আর পড়বো কখন? জামাই পড়ার আর সুযোগ আছে? একটু সুযোগ দিয়েন, জামাইরে পড়ার একটু সুযোগ দেন, উৎসাহ দেন। যে আবার যদি খোঁচা দেখো না, পাশের বাড়ির ভাই দারোগা হয়ে গেছে, তুমি খালি পরীক্ষা দেও পাশ করতে পারো না, এই নেগেটিভ তুলনা দেওয়া যাবে না, ইন্সপায়ার করতে হবে। স্বামী স্ত্রী হিসেবে সংসার সুখের আছে, এটাই হলো বড় কথা, ঠিক আছে? এখন সন্তানের কথা, সন্তান তো আর এটা বুঝাতে পারবে না, সন্তান বুঝাতে পারবে না, তবে সন্তানের আত্মমর্যাদা বাড়ানোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনি ওই আগ্রহটা পাইতে পারেন। আমার কাছে প্রচুর পরিমাণ ফোন আসে এই বিষয়টাকে কেন্দ্র করে, এই ক্লাসেও কয়েকজন আছেন, ক্লাসেও কিন্তু সবার সামনে বলছে, বলছে না, বলছে কিন্তু আপনারা শুনছেন যে যে স্যার বয়স তো অনেক হয়ে গেছে, বা একটা এএসআই হওয়ার পরে ভাবছে না যার পদোন্নতি নিবে ওটা এই র্যাঙ্কে ভালো আছে, এখন দেখা গেছে যে তার ব্যাচমেটরা সাব ইন্সপেক্টর হয়ে গেছে, ডিসি কোর্স করে ইন্সপেক্টর হয়ে যাবো, আর নিজের না হইলে হইতেছে না। আবার মনে করেন ভালো পজিশনে চাকরি করতেছে, র্যাঙ্কের কোনো মানে করছে না, দাঁড়িয়ে দাঁড়ছে না, আছে না এরকম পজিশনে আমাদের? আছে কিন্তু। পরের ধারাটা দেখেন, বিচার পদ্ধতি আপনার এত দরকার নাই, এখানে মনে রাখবেন আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। তো আপনার মনে করেন কিভাবে বিচার হবে, তার আইনটাই কিন্তু লেখা আছে দ্রুত বিচার, তার মানে সংক্ষিপ্ত, তার মানে চ্যাপ্টার 22 আছে আমাদের ফৌজদারি কার্যবিধির, যেখানে বলা আছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। এই যে দেখবেন, এই যে চ্যাপ্টার 1 আই, এই X মানে হচ্ছে 22 নম্বর অধ্যায় ফৌজদারি কার্যবিধির। এই যে 22 নম্বর অধ্যায় যদি দেখেন, ওখানে বলা আছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি কিভাবে আপনার এই অনুসরণ করা হবে। এখন সংক্ষিপ্ত তো একটা ধরন আছে, এই ধরনটা ধরনটা কি, ধরনটা বুঝতে হলে আপনাকে দুইটা পড়তে হবে ভালোভাবে। দুই, এখানে বলে দিছে যদি কোনো আসামি হাতে নাতে অ্যারেস্ট থাকে, সেই ক্ষেত্রে এই যে দেখেন কতদিন, তার পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে, মানে তাকে হাজির করার পরে 7 কার্য দিবসের মাঝে আপনার রিপোর্ট পেশ করতে হবে। রিপোর্ট মানে কি, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেটাই আছে আপনি এটা দিবেন। কতদিন? 7 কার্য দিবস। তার মানে কার্য দিবস কি, মানে যেগুলো সরকারি বন্ধ ছাড়া অন্যান্য দিবস, এগুলোকে বলা হয় কার্য দিবস। অভিযোগ পেশ করবে এবং আদালত অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান করবেন, এবং এই ধরনের রিপোর্ট বা অভিযোগ প্রাপ্তির তারিখ হতে 30 কার্য দিবসের মাঝে বিচার সম্পন্ন করবেন। তার মানে সহজ হিসাব প্রথমেই বলছি যে 7 কার্য দিবসের মাঝে কি করতে হবে, আমাদের তদন্ত সম্পন্ন করতে হবে, তারপর 30 কার্য দিবসের মাঝে বিচার সম্পন্ন করতেই হবে। এখন দেখেন আসামি যদি পলাতক থাকে, পলাতক থাকলে কি বলছে, এই যে দেখেন পলাতক থাকলে বলছে, যদি পলাতক হয়, এই যে ধৃত না হলে, মানে পলাতক আছে আসামি, তখন অপরাধ সংঘটনের পরবর্তী 7 কার্য দিবসের মাঝে, এই যে তার মানে এই ঘুরে একই 7 কার্য দিবসের মাঝে আপনার রিপোর্ট পেশ করবেন, এই যে 9-2-এর মতোই আর কি। মানে আসামি গ্রেপ্তার থাক আর পলাতক থাক, আপনার তদন্তর জন্য সময়ের কোনো পার্থক্য নয়, বাট আসামি যখন পলাতক থাকবে তখন বিচারের ক্ষেত্রে গিয়ে কিন্তু পার্থক্য সৃষ্টি হয়েছে। কিরকম, এইখানে যদি দেখেন এই যে বলতেছে আসামি গ্রেপ্তার থাকলে 30 কার্য দিবসের মাঝে বিচার করতে হইব, আবার এখানে এসে কিন্তু বলতেছে যে পরবর্তী 60 কার্য দিবসের মাঝে আমাদের বিচার কার্যক্রম শেষ করতে হবে। তার মানে আসামি যখন পলাতক তখন এটা ডবল হয়ে যায় সময়, আর আসামি যখন অ্যারেস্ট তখন সময় কম। এটা কেন দেয় সাধারণত, এটা দেয় মূলত ওই যে আসামির নামে হুলিয়া, গ্রেপ্তারি পরোয়ানা, ক্রুকি পরোয়ানা, এইগুলোর জন্য আর কি এটা দেয়। তারপরে আপনার এখানে বলছে আরো যে আপনার এই যে অন্যভাবে যদি অ্যারেস্ট হয়, অন্যভাবে কি রকম ভাবে হইতে পারে, কেউ ধরে দিতে পারে, আবার মনে করেন যে আত্মপক্ষ হইতে পারে যে হাজির হইতে গিয়ে হাজিরা দিতে গেছে, আটকাই দিছে, অন্যভাবে যদি হয়, যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে তখনই আপনার এটা 30 কার্য দিবসের মাঝে সম্পন্ন করতে হইব এটা। আচ্ছা দেখেন, আসামির অনুপস্থিতিতে বিচার, এটা শুধুমাত্র এখান থেকে ধারা কোড করে রাখেন যে আসামির অনুপস্থিতিতে কত, ধারা 11। তো এখানে যেটা খেয়াল রাখেন, একটা বাংলা পত্রিকায় দিতে হবে, এবং এই ক্ষেত্রে 7 দিনের বেশি সময় হবে না, যেহেতু এটা সংক্ষিপ্ত বিচার। এটা অন্যান্য আইনে দেখবেন 30 দিন, কমপক্ষে 30 দিন সময় দিয়ে নোটিশ জারি করবে, কিন্তু সন্ত্রাস এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে কতদিন সময় দিবে পত্রিকায় বিজ্ঞাপনের?
মাত্র 7 দিন সময় দিয়ে বিজ্ঞাপন জারি হবে। কয়টা পত্রিকায়? একটা পত্রিকায়। এরপর ফৌজদারি কার্যবিধি প্রয়োগ, এটা আপনাদের পড়া লাগবে না। জামিন সংক্রান্ত বিধান, এটাও নর্মাল বিষয়, এটা আমাদের অন্যান্য যা দেখেন তাই, যে শুনানির সুযোগ দিবে, শুনানির সুযোগ দিয়ে তারপর জামিনের ব্যবস্থা থাকবে। ও ইম্পর্টেন্ট ধারা 14, ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা, এগুলোর একটা সাক্ষ্য মূল্য থাকবে। এটা হচ্ছে কি, সাক্ষ্য আইনে যখন ছিল না, এই 3 ধারাতে ডিজিটাল সাক্ষ্যের যখন অস্তিত্ব ছিল না, তখন বেশিরভাগ ক্ষেত্রে রেফারেন্স টানা হয়তো যে এই 14 ধারায়, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের 14 ধারা, যেই আইনে বলা আছে যে আপনার ছবি, কথাবার্তা, অডিও, এইগুলো বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসেবে গণ্য হবে। প্রথম যদি কোনো আইন করে কোনো এই ডিজিটাল বিষয়কে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে এই আইন, 2002 সালের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। এই 2002 সালে এই আইনের মাধ্যমে এইগুলোকে স্বীকৃতি দেওয়া হয় সাক্ষ্য হিসেবে। আর তেমন কিছু নাই, তেমন কিছু নাই, এগুলো বাদ, এগুলো লাগবে না। এই পর্যন্ত পড়লেই হবে আপনাদের। প্রশ্ন? স্যার এই বেআইনি সমাবেশে যে অনেক সময় স্যার এই যে গাড়ি ঘোড়া ভাঙচুর করে, সেক্ষেত্রে তাদের গ্রেপ্তার করে ফৌজদারি এবং পেনাল কোড এবং এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী, এই তিনটা থেকে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা যাবে কিনা? কোনো সুযোগ নাই। আপনি একটা কাজের জন্য, একটা কাজের জন্য যে কোনো একটা আপনার চয়েস করে নিতে হবে। ভালো করে বুঝেন, যে কোনো একটা। এখন ঘটনা হয়েছে, একই কাজের জন্য কোনো ওসি প্যানেল কোর্ট থেকে রুজু করে মামলা, কোন ওসি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে যায়। এটা সম্পূর্ণ স্বাধীনতা ওসির কাছে, যে তিনি এটা কি, বা কারণ ওই মামলাগুলোর বাদী কি হয় বলেন? পুলিশ হয় না? লিমন ক্ষেত্রে পুলিশ তার তদন্তের জন্য যেভাবে মনে করেন বুঝে, যে আইন শৃঙ্খলা থেকে করবে শর্ট টাইমে শেষ করে দিবে, শর্ট টাইমে করে। আর প্যানাল কোর্ট থেকে করলে তো আপনার অনেক দিন সময় পায়, এই জন্য সেটা করে। মিথ্যা মামলা করে স্যার, মিথ্যা মামলার ক্ষেত্রে এই রিপোর্টটা কি স্যার সাব ইন্সপেক্টর স্যার যে স্যার চার্জশিট দেবে সেই দেবে, না উনি পুনরায় এর জন্য আবেদন করতে হবে স্যার? ওকে, একটু একটু ভিক্টিমের। আপনার একটু কারেকশন করে দেই, আপনার বলাতে একটু ভুল হয়েছে। সেটা হলো, যদি মিথ্যার ঘটনা নিয়ে মামলা হবে, তাহলে চার্জশিট দেওয়ার সুযোগ নাই আবুল বাসার, আছে? না স্যার নাই। ওকে, তাহলে একটু কারেকশন করেন, যে ফাইনাল রিপোর্টটা যখন দিবে, ফাইনাল রিপোর্ট, স্যার ওই ফাইনাল রিপোর্টেই মনে করেন যে ওই আদালতের কাছে অনুমতি চায়, নিয়ম যেটা, আদালত সেটা নেয়। আর অনেক ক্ষেত্রে ওই ফাইনাল রিপোর্টে যে আর আপনি লিখছেন, যেটা চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, হ্যাঁ, জি ওই মিথ্যা লেখার কারণে আদালত ডাইরেক্ট বাদীর বিরুদ্ধে ওখান থেকে ব্যবস্থা নিতে পারে। নিয়ম হলো, থানা থেকে উল্টা আরেকটা রিপোর্ট যাবে বাদীর বিরুদ্ধে, যে এই জি ঘটনাই করছে, এই মামলার তদন্তে চার্জশিট নাম্বার এত, তারিখ এত দাখিল করা হয়েছে, যার প্রেক্ষিতে আদালতের আদেশ সাপেক্ষে বাদীর বিরুদ্ধে এই আইনের 6 ধারায় কি করলাম, প্রসিকিউশন দাখিল করলাম, বা স্যার, যেটা 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 নারী নারী শিশুতে যারা 17 17, ধারায় স্যার, 17 ধারায় বাদীর বিরুদ্ধে। সেম 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 কাহিনী। মামুন, আইনের সাথে যে অন্য কোনো আইনের অপরাধ যদি সংঘটিত হয় স্যার, তাহলে তো এটা অন্য আইন, অন্য আদালতে হবে স্যার, সংশ্লিষ্ট অন্য আদালতে। আইনেও হবে, মামলা আরেকটা হবে। স্যার বুঝা গেছে? এই ক্ষেত্রে স্যার শাস্তির বিষয়ে আসলে স্যার দুটোটা শাস্তি কি স্যার একই সাথে ভাই, হবে এই নাকি স্যার? এই কোর্ট থেকে আপনার 10 বছরের জেল হয়েছে, ওই কোর্ট থেকে আপনার 5 বছরের জেল হয়েছে, 10 আর 5 15 বছর জেল খাটবেন। ক্লিয়ার? মানে দুটোটাই কার্যকর হবে শাস্তি স্যার? 100% মামলা দুই দুই অপরাধের জন্য দুই কোর্টে বিচার হবে। শাস্তি আপনার হইতে পারে, একজনের নামে 10টা 12টা মামলা থাকে না, ওই জি দেখবেন স্যার। জেল থেকে আর বেরোতে পারে না। স্যার ধন্যবাদ। এক কোর্টে হইলেও তো তার বিচারক অনেকটা ছাড় দেন, কিন্তু দুই কোর্টে হলে তো এই কোর্টের দিয়ে আদেশ দিব 10 বছর, ওই কোর্টে দিব 7 বছর, খাটাল্লা 17 বছর জেল। বিচার আইনের 10 ধারা যে বলা আছে বিচার পদ্ধতি, এখানে স্যার সূচির যে বিচার পদ্ধতি দিয়েছে, এখানে তো আমার যেটা দেখতে পেলাম স্যার, এখানে তো তদন্ত আর বিচার দুই একসাথে দিয়ে দিয়েছে। অন্য দুটাই আছে, দুটাই আছে, দুটাই অন্য অন্য আছে। মামলায় যে অপরাধ আমলে কিভাবে নিবে, মানে কি, সংক্ষিপ্ত, মানে আইনটা দ্রুত বিচার তো সংক্ষিপ্ত করতে করতে একেবারে আরো সংক্ষিপ্ত করে লাইছে, আইনের ভিতরে সংক্ষিপ্ত করে লাইছে। তাহলে আমরা বলতে পারি স্যার, এটা এভাবে লিখতে পারি যে দ্রুত বিচার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, দ্রুত বিচার আইনের তদন্ত বিচার পদ্ধতি বর্ণনা করুন, এভাবে যদি আসে তাহলে আমরা 10 ধারা লিখবো। হ্যাঁ, এই যে দেখেন, এরপর আমি যদি আপনাদেরকে দেখাই, এই আমার বইটা দেখেন, আমি যে বইটা নিজে ফলো করি আর কি লিখি, এই দেখেন, দেখছেন লেখা আছে তদন্ত, ওই যে বিচার পদ্ধতি ও তদন্ত পদ্ধতি লেখা আছে। আমি নিজেই এভাবে লিখে রাখছি স্যার। আর হ্যাঁ, এক্ষেত্রে স্যার
ওই যেমন তদন্তর বিচার পদ্ধতি দুইটা একই সাথে। আর হাতে নাতে ধৃত হইলে 7 কার্য দিবসের ভিতরে রিপোর্ট দেওয়া লাগবে এবং 60 কার্য দিবসের ভিতরে বিচার সমাপ্ত নো করবে আদালত। কারেকশন, হাতে নাতে ধৃত হইলে 7 কার্য দিবসে তদন্ত এবং 30 কার্য দিবসে বিচার। আর যদি ও, পলাতক হয় 7 কার্য হুম, দিবসে তদন্ত, 60 হুম। কার্য দিবসে বিচার। আর আর যদি স্যার সে আদালতে অন্য কোনোভাবে আদালতে উপস্থিত হয় বা সে নিজে যদি আদালতে হাজির হয়, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, আবার অন্য 7 কার্য দিবসের অন্যভাবে মধ্যে অ্যারেস্ট, রিপোর্ট দিবে। অন্যভাবে বলতে বোঝানো হয়েছে যেদিন মামলা হয়েছে এই দিন হইলো গা কি অ্যারেস্ট হয়েছে না, তার সে তার আদালতে হাজির হয়েছে স্যার, আদালতে হাজির হইলে বা অন্যভাবে ধৃত হইলে, হ্যাঁ এই তো স্যার। সেক্ষেত্রে সঠিক। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট এবং 30 কার্য দিবসের মধ্যে বিচার সম্পন্ন। সঠিক স্যার। সঠিক। স্যার 9 ধারা যে বলছে যে সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নয়, এক্ষেত্রে কি স্যার এএসআই কি তাহলে স্যার হইতে পারবে না স্যার? বাইরে নাই তো করে দিছে, তা আপনার আবার ডাউট দেন কেন? নাই তো করে দিছে আইনে, না করে দিছে না, জি না স্যার। না মানে না, আইনে না করছে, আপনার ডাউট দেওয়ার আর কোনো সুযোগ নাই, আছে নাইম? না স্যার। কোনোভাবেই পারবে না। যে স্যার বলা আছে যে আসামির অনুপস্থিতিতে বিচার স্যার। হুম। তো যখন আমরা স্যার ধারা কোড করবো স্যার, এখানে কি স্যার ওই যে ফৌজদারি কার্যবিধির 339-এর আসার কোনো সম্ভাবনা আছে স্যার? 100% দিবেন। যদি এরকম প্রশ্ন করে, আমি একদিন যদি একটা থিওরি শিখিয়ে দেই, এটা মনে রাখেন না কেন আপনারা? আমি বলতেছি আবার, আবার মনে সবার জন্যই বলতেছি, ভালো করে শুনেন। যদি কোনো প্রশ্নে আইনগত কোনো সীমাবদ্ধতা না থাকে, আইনগত, তাহলে আপনি সব আইন থেকে লিখতে পারবেন নাইম। আর যদি কোনো আইনগত সীমাবদ্ধতা থাকে, যেরকম যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ অনুযায়ী দ্রুত বিচার আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম আলোচনা করুন, আপনি কি সিআরপিসি লিখতে পারবেন? জি না স্যার। লিখতে পারবেন না। আর মনে করেন কোনো আইনের কথা উল্লেখ করলাম না, তাহলে তো আপনি নারী শিশু লিখবেন, এসিড অপরাধ লিখবেন, এইটা মানে যে যত বেশি লিখতে পারেন। এখন লেখার তো কোনো শেষ নাই, অনেকগুলো আছে। বলতে পারেন স্যার তাহলে কতগুলো লিখবো? আরে ভাই, এটা তো আপনি সিদ্ধান্ত নেবেন। মার্ক হইলো 3, মার্ক হইলো 5, এখন আপনি বুঝেন কতটুক। বুফে খাইতে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে দেখছেন আরে 300-400 আইটেম, আর মনে করেন যে নেওয়া শুরু করছেন। আর যদি একটু একটু করেও নেন, তাহলে তো প্লেট হয়ে যাবে এত উঁচা, খাইতে পারবেন? তো এখন জি কোনটা না কোনটা স্যার। খাবেন, কোনটা কতটুকু খাবেন, এই সিদ্ধান্ত আমি নিব না আপনি নিবেন? এটা আমি নিবো স্যার। এইটা আপনি নিবেন, এটা বুঝতে নিবেন যে 1000 টাকা টিকিট করে ঢুকছেন, টাকা কিন্তু ওষুধ লইতে হইব। পরে এসে অসুস্থ হয়ে 2000 টাকার ওষুধ খেলেও সমস্যা নাই, কিন্তু 1000 টাকা দিছি, এটা তুলতে হইব নাকি? জি স্যার। ঠিক আছে। দুই ধারাতে যে ঘটনাগুলো বলা আছে স্যার, যেমন ধরেন স্যার ছিনতাই বা হ্যাঁ। বলপূর্বক যে কোনো কিছু ঘটনা ঘটছে স্যার, হুম। এখন যদি আমাদের কাছে উদ্দীপকে কোনো ধারার কথা উল্লেখ না থাকে যে এই আইন অনুযায়ী তুমি উত্তর দাও, সেক্ষেত্রে স্যার এই ছিনতাই তো স্যার পেনাল কোডে ইয়ে আছে স্যার, ধারা আছে। তা আমি পেনাল কোডে না যায় স্যার দ্রুত বিচারে কেন আসবো স্যার? ওকে, তখন ছিনতাইটা, তখন জেনারেল ছিনতাই উল্লেখ করা থাকবে, তখন পেনাল কোড। তখন আমি কি বুঝাইলাম আইনে যে এই জিনিসটা স্যার বুঝতে পারবে, ভয় পেয়ে থাকতে হবো বা কোনো একটা ঘটনা উল্লেখ থাকবে স্যার, যে ওডি প্যানেল, স্যার ভয়ভীতি প্যানেল ছিনতাই করেও থাকে, ভয়ভীতি প্যানেল করেও থাকে। কিন্তু এই অপরাধগুলো যখন রাতের অন্ধকারে একজন আরেকজনকে মনে করেন যে আটকায় টাকা পয়সা নিয়ে গেছে, কেউ দেখলোই না, সঠিক স্যার, সঠিক স্যার। এই চিন্তাটা কেউ দেখছে, না স্যার, কেউ জানছে? না স্যার। এই দুইজন ব্যক্তি জানে কি হয়েছে না হয়েছে, এটা তাহলে স্যার এটা পেনাল কোডে দেন স্যার। প্যানেল কোড। জি একই স্যার। ঘটনা, একই ঘটনা গুলিস্তান, একদম মানে গোলাপ শাহ মাজারের সামনে দিন দুপুরে, পাশে পুলিশ ওখানে দেখছে মনে করেন, জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ এটা কিসে যাবে? স্যার, দ্রুত বিচারে স্যার। দ্রুত বিচারে। এটা ঘটনাই বুঝা দিবে। শুধু স্যারের এক লিখবো না স্যার, 4 লিখলে হবে স্যার? এই মানে যে 4-এর 2 তো দেখেন, বাদ যাচ্ছে স্যার। দেখেন এই যে মন মতো একজনটা পাইলাম, যে মনে করেন যে সংক্ষিপ্ত করতে করতে আরো সংক্ষিপ্ত, মানে কি যে আরো সংক্ষিপ্ত কর। এটা তো হলো আমাদের অস্ত্রে একটা বেয়োনেট দেয় না সাদ্দাম হোসেন, দেয় কি না? জি স্যার। বেয়োনেট আপনার কি জন্য দেয়? বেয়োনেট যখন গুলি যখন বা বেয়োনেট দিয়ে অনেক সময় ফেলি স্যার আমরা। নাকি এই যে পুলিশ লাইনের কাঁঠাল পাকছে কিনা এটা টেস্ট করার জন্য গুতা দেয়া? না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেয়োনেটটা হচ্ছে আপনার লাস্ট হাতিয়ার নাকি? জি স্যার। লাস্ট হাতিয়ার। এখন যখন স্যার আমার প্রশ্নটা হচ্ছে কি, 4-এর 1-2 লিখবো না শুধু 4 লিখবো? কারণ 4-এর 1 লিখলে তো 2টা বাদ যাচ্ছে, এই জন্য আর কি স্যার। আচ্ছা, এটা তো বুঝাই দিয়েছি, বেয়োনেটটা ব্যবহার করি লাস্ট হাতিয়ার। আপনি যখন পারবেনই না একুরেট কোনটা মনে নাই, তখন আপনি 4 পর্যন্ত দিবেন, শেষ 4 দ্বারা। আবার এবার আপনার 1 আর 2 বলতেছি, একটা হচ্ছে শুধুমাত্র অপরাধকে নির্দেশ করে, 2 অপরাধকে নির্দেশ করে না, 2 হচ্ছে
তার কাছ থেকে অর্থদণ্ড আদালত আদায় করার পদ্ধতি 2। বুঝছেন সাদ্দাম? আপনার জন্য হচ্ছে শুধুমাত্র 4-1, আর আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালত 4-2 মোতাবেক সিদ্ধান্ত নিতে পারবে। আদালতকে একটা ক্ষমতা দিছে এখানে। ক্লিয়ার? জি স্যার, তাহলে 4-1 লিখবো পরীক্ষায় আমরা যদি আসে। সঠিক। অপরাধী যদি 5 জন হয় সেক্ষেত্রে 4-এর সাথে কি 5ও হবে? এখানে সংখ্যার কোনো ফ্যাক্ট না। এখানে যদি 30 জন আসামি হয়, 1 জন হইতে পারে, 30 জন হইতে পারে, কোনো সমস্যা নাই। বুঝছেন কি হয়েছে? তাহলে 4-এর সাথে আর কোন ধারা হবে স্যার? আর দাঁড়াই লাগবে না তো, একটাই 4-1 শাস্তি, এক জায়গাতেই, আর কোনো শাস্তি নাই। তাহলে 5 কোন ক্ষেত্রে হবে স্যার? 5 কিসের জন্য বলছে? অপরাধ সংগঠন সহায়তা। সহায়তা যখন করবে তখন তো বলাই থাকবে যে এমুক এমুক সহায়তা করছে, সহায়তা দ্বারা হবে না? ও আচ্ছা আচ্ছা, তার মানে স্যার এই 4 হচ্ছে ওই যে গণধর্ষণের মতো, 9-3। হ্যাঁ, আপনার একা দর্শন করলে 9-1, গণদর্শন করলে 9-3, তাই না? আর এখানে হচ্ছে একা আইন শৃঙ্খলা অপরাধ গড়াইলে 4-1, 10 জন মিলে গড়াইলেও 4-1। আর যদি কেউ সহায়তা করে তার জন্য 5 দ্বারা আসবে সাথে। যদি সহায়তা যদি আপনি উল্লেখ করেন তাহলে আসবে। প্রশ্নে তো উল্লেখ থাকবে যে অমুক অমুকের সহযোগিতায় অমুক অমুকে করছে, তাহলে যারা করছে তারা 4-1, আর যারা সহযোগিতা করছে তারা হলো 5, কিন্তু দুইজনের শাস্তির সংখ্যার পরিমাণ সমান। ধন্যবাদ।